পাহাড়ি বনে টোনা নামের এক কৃষক রয়েছে। টোনাকে বনের সবাই অনেক পছন্দ করত ও সম্মান করত। মা বাবা, আমরাও তোমাদের সাথে সবজি তুলবো। হ্যাঁ, আমারও সবজি তুলতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু চাইছিস তবে আয় আমাদেরকে সাহায্য কর। এই সবজিগুলো এখনো কাঁচাই রয়েছে, আর 2 দিন গেলে পেকে যাবে। দাদা দেখ, এভাবে সবজি তুলতে হয়। এই, পড়ে যাবি তো, সাবধানে সবজি তোল। মা, আমাদের কিছু হবে না, আমরা তো সাবধানেই তুলছি। তোমাদের সবজি তোলা শেষ হলে সবজিগুলো গাড়িতে তোলো। বাবা, বাজার থেকে আমার জন্য পুতুল নিয়ে এসো। বাবা, আমার জন্য কিন্তু মনে করে গাড়ি কিনে নিয়ে আসবে। আমার সবকিছু মনে আছে, আমি তোদের জন্য পুতুল আর গাড়ি নিয়ে আসবো। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও। হয়েছে হয়েছে, এখন আয় তো তোরা, ঘরে আয়। অন্যদিকে টোনার সবগুলো সবজি ঠেলা গাড়িতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে এক পর্যায়ে টোনা বাজারে চলে আসে। এসেই টোনার সবজিগুলো বিক্রি করতে থাকে। সবজি নিয়ে যাও, সবজি, তাজা তাজা সবজি নিয়ে যাও, নিয়ে যাও। টোনা, আমাকে 1 কেজি আলু আর 1 কেজি টমেটো দে তো। এই নাও কাকুলি দিদি, তোমার সবজি। টিয়ে দিদি, তোমার কি কি লাগবে? আমার আলু আর ফুলকপি লাগবে। আচ্ছা ঠিক আছে টিয়ে দিদি, দিচ্ছি এক্ষুনি। এই নাও টিয়ে দিদি সবজি। এভাবেই টোনা সবাইকে সবজি দেয়। সবাই সবজি নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই টোনা সবজি বিক্রি করতে থাকে। সবজি বিক্রি করা শেষ হলে তার সন্তানদের জন্য পুতুল ও গাড়ি কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথেই হঠাৎ এক দুষ্টু হাতি টোনার পথ আটকায়। এ কি, হাতি, তুমি আমার পথ আটকালে কেন? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। আটকাবো না তো কি করবো? এই রাস্তা শুধু আমার, আমি এই পথ দিয়ে হাঁটবো। এই রাস্তা শুধু তোমার মানে? এই রাস্তা তো আমাদের সবার জন্য। আমরা সবাই এই পথ দিয়ে হাঁটবো। সরে যাও হাতি, আমি বাসায় যাব। তোর এত বড় সাহস, তুই আমাকে সরে যেতে বলছিস? আমার শক্তির ওপর তোর কোনো ধারণা আছে? আমার এক পাতা শরীরের ওপর দিলেই তো তোর আস্ত থাকবে না। এই হাতির সাথে কথা বলে পাবো না, যে কোনো ভাবেই আমাকে এখান থেকে পালাতে হবে। হাতি, ওইদিকে তাকাও, দেখো কে জানি আসছে। কই, এদিকে তো কাউকেই দেখছি না। এ কি, বজ্জার টোনা ভয়ে পালিয়ে গেল? আমাকে বোকা বানানো? টোনা, তোকে আমি একবার পেলে এর মজা দেখিয়ে ছাড়বো। এই বলে হাতি সামনের দিকে হাঁটতে শুরু করে। হাতি তার শক্তির উপর খুব অহংকার করত। অন্যদিকে টোনাও তার বাসায় ফিরে আসে। টোনা বাসায় এসে তার পরিবারকে হাতির বিষয়ে সব কথা খুলে বলতে থাকে। তোমরা কিন্তু ওই হাতির থেকে দূরে থাকবে। হাতির কিন্তু কোনো মায়া দয়া নেই। আচ্ছা ঠিক আছে গো, আমি বাচ্চাদের দেখে শুনে রাখবো। এ কি, এই হাতিটা পাগল হয়ে গিয়েছে নাকি? সবার কত ক্ষতি করছে। এই হাতির কাছ থেকে বাঁচতে চাইলে সবাই পালাও, পালাও। হাতির এমন কৃতকর্মের কারণে সবাই ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। মা, আমি আর টুকি মিলে ছাগলকে ঘাস খাইয়ে নিয়ে আসি। না না, তোদেরকে যেতে হবে না। পুকুর পাড়ে হাতি থাকতে পারে, একটু পর আমি নিয়ে যাব। আরে মা, তুমি এত চিন্তা করো কেন বলো তো? হাতিকে দেখলে আমরা চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। এই বলে রকি আর টুকি ছাগলকে নিয়ে পুকুর পাড়ে চলে আসে। দাদা, ওই দেখ, পুকুরে হাতিটা গোসল করছে। আমাদের দেখতে পেলে হাতি তো তেড়ে আসবে। আমিও তো সেটাই ভাবছি। এই ছাগল, তাড়াতাড়ি করে ঘাস খা। এই পাখির বাচ্চারা আমাকে দেখে ভয় পাচ্ছে না, আমাকে দেখার পরেও ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। খুব সাহস হয়েছে এদের। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই রে, হাতি তো আমাকে দেখে ফেলেছে। দাদা, চল এখান থেকে পালাই। আমাকে দেখে পালাচ্ছিস, কিন্তু কোথায় পালাবি? আমি তোদের সেখানে গিয়েই ধরবো। এরপর হাতি রকি আর টুকির পেছনে ধাওয়া করতে থাকে, আর রকিরা ভয়ে তাড়াতাড়ি করে পালিয়ে তাদের বাসায় চলে আসে। হাতিও তাদের পেছন পেছন সেখানে চলে আসে। টোনা, তুই এখানে? তার মানে এটাই তোর বাড়ি? তুই আমাকে একদিন বোকা বানিয়েছিস, আর আজ তোর বাচ্চারা আমাকে ভয় না পেয়ে ছাগলকে ঘাস খাইয়েছে। আজ প্রতিশোধ তোলার সময় হয়েছে। এমনকি তাদের থাকার ঘরটিও ভেঙে ফেলতে থাকে। কি হাতি, তুমি এসব কি করছো? আমাদের
ঘরটা ভেঙে ফেলছো? থামো হাতি, থামো। দয়া করো হাতি, তুমি এমনটা করো না। আমাদের সেই সম্বলটিও নষ্ট করে ফেলছো তুমি। হাত জোর করছি হাতি, এবার তুমি থামো। এভাবেই টুনিরা জোরে জোরে কান্না করতে থাকে আর হাতির কাছে আকুতি মিনতি করতে থাকে, কিন্তু হাতি টুনিদের কোনো কথা না শুনে তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। হায় হায় রে, টুনিদের কি সর্বনাশ হয়ে গেল। বজ্জাত হাতিটা এসব কি করলো? এখন আমরা কি করব? কোথায় থাকবো? আমাদের যে আর কিছুই রইলো না। আরে, আমরা থাকতে তোদের কিসের চিন্তা? আমরা তো আছি তোদের পাশে। বনের সবাই মিলে তোদের জন্য একটা নতুন ঘর তৈরি করে দিব। তারপরেই আমরা ওই বজ্জাত হাতিকে শায়েস্তা করব। ঈগল দাদা একদম ঠিক বলেছে। হাতির অত্যাচার আর সহ্য হচ্ছে না। আজ টুনিদের বাড়ি ভেঙেছে, কাল আমাদেরও বাড়ি ভাঙতে পারে। এসব করার আগে হাতিকে আমাদের বন থেকে তাড়াতে হবে। কিন্তু আমরা হাতিকে কিভাবে শায়েস্তা করব? তা না হয় পরে ভেবে দেখা যাবে। আগে তোদের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে। চলো সবাই বাড়ি তৈরি কাজ শুরু করে দেই। এরপর বনের সবাই মিলে টুনিদের জন্য একটা নতুন ঘর বানাতে শুরু করে। নতুন ঘর বানানো তো শেষ, এখন আমাদের বজ্জাত হাতিকে সাহায্য করার উপায় ভাবতে হবে। আমার কাছে একটা উপায় আছে। কি সেই উপায় ঈগল দাদা? আমরা সবাই যদি একটা করে লাঠি নিয়ে হাতির উপর আক্রমণ করি, তবে হাতি আমাদের সাথে পারবে না। ঈগল দাদা, বুদ্ধিটা মন্দ বলনি। চলো আমরা সবাই একটা করে লাঠি নেই। এই বলে বনের সবাই একটা করে লাঠি হাতে নেয় আর সেই হাতির উদ্দেশ্যে রওনা হয়। তারা পুরো বনে হাতিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারা খুঁজে না পাওয়ায় বাসার উদ্দেশ্যে রওনা দিতেই হঠাৎ হাতির কথার আওয়াজ শুনতে পায়। আমি এখান থেকে কিভাবে উঠবো? আমার শরীর নিয়ে উঠতেই পারছি না। তোমরা হাতির কথা শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। আমাদের আশেপাশেই হাতি আছে, চলো খুঁজে দেখি। এরপর তারা হাতির কথার আওয়াজ শুনে শুনেই হাতির কাছে চলে আসে। এ কি, তোরা সবাই লাঠি নিয়ে এখানে? আমাকে মারতে এসেছিলি বুঝি? আমার ভুল হয়েছে রে, তোরা আমাকে ক্ষমা করে দে। তোরা আমাকে এই গর্ত থেকে উঠিয়ে নে। তুমি গর্তে পড়েছো তো বেশ হয়েছে। আমরা তোমাকে কেউ সাহায্য করব না। অনেক জ্বালিয়েছো আমাদের। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এখানে থাকলে যে আমাকে না খেয়ে মরতে হবে। দয়া করো আমাকে। হাতি যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তবে হাতিকে ক্ষমা করে দেওয়াই উচিত। ঠিক আছে, হাতিকে একবার সুযোগ দিয়েই দেখি। হাতিকে উঠানোর মতো তো আর আমাদের শক্তি নেই, তবে আমরা মাটি কেটে গর্তে ফেলে হাতিকে উঠাতে পারি। এরপর বনের সবাই মিলে মাটি কেটে ডালিতে করে এনে গর্তে ফেলতে থাকে আর একটু একটু করে হাতি উপরে উঠে আসে। তোদের অনেক ধন্যবাদ। আমি তোদের সাথে কত অন্যায় করেছি, আর আজ তোরা আমার জীবন বাঁচিয়েছিস। আমি তোদের সাথে আর কোনোদিন অন্যায় করব না। পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস। দেখলে তো বন্ধুরা, অহংকার পতনের মূল। যে নিজের শক্তি নিয়ে উঁচু মনে করে, তার পতন হয় সবচেয়ে নিচু থেকে। কি আকাশটা হঠাৎ মেঘ করেছে কেন? মনে হয় অনেক জোরে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলে তো আমাদের ঘরে চাল দিয়ে পানি পড়বে। না না, আর দেরি করা যাবে না। এক্ষুনি আমার জমানো টাকাগুলো গিন্নিমাকে দিয়ে আসি। শোন রে মা, ঘর থেকে বের হোস না কেমন? আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি বৃষ্টি নামার আগে বাড়ি ফিরে এসো কেমন? এরপর টুনি একটা মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে মোড়ল গিন্নির বাড়িতে চলে আসে। আর টুনি গিন্নিকে সবগুলো টাকা দিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পরপরই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। মা, ও মা, আমি কাল কতদিন এই ভাঙাচোরা ঘরে থাকবো বলো তো? আমার যে আর এই ঘরে থাকতে একদমই ভালো লাগে না। আমাদের এই ঘরে আর বেশি দিন থাকতে হবে না রে মা। আমি কাজ করে একটু একটু করে গিন্নিমার কাছে টাকা জমাচ্ছি। এই বৃষ্টির দিনটা কেটে গেলেই আমি একটা নতুন ঘর বানিয়ে নিব রে মা। এরপর টনি ও টুকি গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। এরপর টনি রোজ কাজ করে দিন শেষে কিছু টাকা জমিয়ে মোড়ল গিন্নির কাছে জমা রাখে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। গিন্নিমা, আমি আপনার কাছে যে টাকাগুলো জমিয়েছিলাম সেগুলো আমাকে ফিরিয়ে দিন।
কারণ আজ আমি কাঠমিস্ত্রিকে ডেকেছি একটা নতুন ঘর বানিয়ে নিব। এসব তুই কি বলছিস টুনি? তুই আবার কখন এসে টাকা জমা রেখেছিলি? যা তো যা, সকাল সকাল এসে আমার মেজাজটা খারাপ করিস না তো। এসব আপনি কি বলছেন গিন্নিমা? ও বুঝেছি, আপনি আমার সাথে মজা করছেন তাই না? নারী টুনি, আমি তোর সাথে মজা করছি না। তুই যে আমার কাছে টাকা জমিয়েছিস তার কোনো প্রমাণ আছে? জানি তোর কাছে কোনো প্রমাণ নেই, তাই অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাড়িতে ফিরে যা। আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না গিন্নিমা। আর অন্যকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনারও এই সুখ থাকবে না গিন্নিমা। আমার মতো আপনাকেও এভাবে কাঁদতে হবে। এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে, আর যাওয়ার পথে তার সাথে সুখীর দেখা হয়। এই যে দিদি, চুড়ি লাগবে নাকি? আমার কাছে রঙিন রঙিন চুড়ি আছে। না গো দিদি, রঙিন চুড়ি আমার লাগবে না। তুমি কি আমাকে ভালো কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? কাজ করবে? আমার কাছে একটা কাজের সন্ধান আছে, তবে সেটা ডিম বিক্রির কাজ। রোজ তোমাকে একটালি করে ডিম বিক্রি করতে হবে, আর ঠিক মতো কাজ করতে পারলে মালিক তোমাকে দিনে 500 করে টাকা দিবে। কি পারবে তো? হ্যাঁ গো দিদি, পারবো। আগে যেখানে কাজ করতাম সেখানে অনেক কম টাকা বেতন দিত, আর ওই টাকায় আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমার খুব উপকার করলে গো দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এসো টুনি, আমি তোমাকে মালিকের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এরপর টুনি সুখীর পেছন পেছন চলে যায়, আর সুখী তার মালিককে টুনির কাজের কথা খুলে বলে। ঠিক আছে টুনি, কালকে থেকে তুই কাজে আসিস। এরপর টুনি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। ও মা, কিনিমাসির কাছ থেকে টাকা নিয়ে এসেছো? এবার আমাদের নতুন ঘর হবে তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের একটা নতুন ঘর হবে, কিন্তু গিন্নিমা আমার সাথে প্রতারণা করেছে রে মা। তুই ওসব বুঝবি না। তবে আমি কাল থেকে একটা ভালো বেতনের কাজ করতে যাব, তারপর দেখবি আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন ঘরে থাকতে পারবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ডিম বিক্রি করার কাজে চলে আসে, আর বনে বনে ঘুরে ডিম বিক্রি করতে থাকে। ইস, গলাটা একেবারে শুকিয়ে গেছে, একটু পানি খেতে পারলে ভালো হতো। আরে ওই তো, ওখানে দুটো ঘর দেখা যাচ্ছে। এই বনে এরকম ঘর তো আগে কখনো দেখিনি। তবে কি নতুন কোনো পরিবার এসে এখানে ঘর বানিয়ে থাকছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। যাই, তাদের কাছে গিয়ে একটু পানি খেতে চাই। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি যেই না দুই ঘরের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই সে একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এদিকে টুনির ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যায়। হায় হায় রে, এ আমি কি করলাম? কাজের প্রথম দিনই মালিকের এতগুলো টাকা লোকসান করে ফেললাম। এখন আমি মালিককে গিয়ে কি বলবো? কি আর করার, ঘর থেকে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে যে মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। যাই, একটু পানি খেয়ে আসি। বাড়িতে কেউ আছো? আমাকে একটু পানি খেতে দাও না। কেউ কি আছো? টুনির কথা শুনে দুই ঘর কথা বলে ওঠে। পানি যদি খেতে চাও তাহলে আমাদের প্রশ্নের উত্তর দাও। যদি দাও সঠিক উত্তর, কেটে যাবে জাদু মন্তর। খাও যদি সৎ পাখি, তবেই পাবো আমরা মুক্তি। হে কি, দুই ঘর এক হয়ে এসব কি বলছে? পানি খেতে হলে এদের প্রশ্নের উত্তর দিতে হবে, আর আমি সৎ পাখি হলে এরা মুক্তি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্ন করো। বলে তো, কোন পাতা গাছে থাকে না? বইয়ের পাতা গাছে থাকে না। গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা। বলে তো, সেটা কি? এটার উত্তর, এটার উত্তর হবে বই। টুনি দুই ঘরের প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে দুই ঘরের জাদু মন্তর কেটে যায়, আর টুনি সৎ পাখি হওয়ায় দুই ঘর তাদের রূপ ফিরে পায়। ধন্যবাদ টুনি, তুমি সঠিক উত্তর দেয় ও সৎ পাখি হওয়ার কারণে আমরা তান্ত্রিকের জাদু থেকে মুক্তি পেয়েছি। তাই আমরা তোমাকে উপহার দিতে চাই। বলো, তোমার কি চাই? আমার জন্য যদি তোমরা উপকৃত হও তাহলে আমি ধন্য। আমার কিছু চাই না। তবে তোমরা এরকম দুই ঘর হয়েছিলে কেন? আমরা এক তান্ত্রিকের ফল বাগানের কিছু ফল না বলেই খেয়ে ফেলেছিলাম, তাই তান্ত্রিক আমাদের দুই ঘর বানিয়ে এখানে ফেলে গিয়েছিল, আর মুক্তি পাওয়ার উপায়ও বলে গিয়েছিল। আমরা জানি সৎ পাখিরা কখনো অন্যের উপকার করে উপহার নেয় না, তবে আমরা খুশি হয়ে তোমাকে একটা উপহার দিতে চাই টুনি। এই নাও। এরপর দুই প্রজাপতি জাদু করে টুনিকে একটা ঘর উপহার দেয়, আর সেখান থেকে চলে যায়। টুনিও সেই ঘরটা বাড়িতে নিয়ে আসে। ওয়াও, কি সুন্দর নতুন ঘর। মা, ও মা,
টনি টুকিকে সব ঘটনা খুলে বলে আর নিজের ঘর থেকে ক্ষতিপূরণের টাকা নিয়ে তার মালিকের কাছে চলে আসে। এই নিন মালিক, আপনার এক থলি ডিমের টাকা। কি ব্যাপার টুনি, এত তাড়াতাড়ি তো এতগুলো ডিম বিক্রি করা সম্ভব নয়। তবে তুই কি করে এত তাড়াতাড়ি সব ডিম বিক্রি করে ফেললি? এরপর টুনি তার মালিককে সব কথা খুলে বলে আর টুনির কথা শুনে তার মালিক অনেক খুশি হয়ে যায়। তুই যে একটা সৎ পাখি তা আমিও বুঝে গিয়েছি রে টুনি, কারণ তুই ইচ্ছে করে ডিমগুলো না ভেঙেও সেগুলোর ক্ষতিপূরণ নিয়ে এসেছিস। তাই আজকে থেকে তুই ডিম বিক্রি করবি না, তুই হবি আমার ব্যবসা দেখাশোনা করার একজন সৎ কর্মকর্তা, আর তোর বেতন হবে 10,000 টাকা। তো তার কথা শুনে টুনি অনেক খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। অন্যদিকে পরের দিন টুনি তো তার ব্যবসা দেখাশোনা করতে থাকে আর তার মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। টুনির টাকাগুলো চালাকি করে কেড়ে নিয়ে আলমারিতে রেখেছিলাম, এদিকে এগুলোর পকেট মেরেও কিছু টাকা জমিয়েছিলাম। আজ আমি সেই টাকা নিয়ে সোনার গহনা কিনতে যাব। আলমারিটা খুলে টাকাগুলো নিয়ে আসি। এরপর মোড়ল কিনলে আলমারি খুলে দেখে আলমারিতে কোনো টাকা নেই, সেই সাথে পুরনো সোনার গহনাগুলো নেই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেছে! আমার এত টাকা গহনা সব যে চুরি হয়ে গেছে। টুনি ঠিক কথাই বলেছিল, অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়। আর আমি টুনিকে ঠকিয়েছিলাম বলে নিজেও ঠকে গেলাম। আমি আর কখনো কাউকে ঠকাবো না। আমি আজই টুনির কষ্টে জমানো টাকা ফেরত দিয়ে আসবো। এরপর ইগলি নিজের ভুল বুঝতে পারে আর টুনির জমানো টাকা নিয়ে টুনির বাড়িতে চলে আসে। তুই আমাকে মাফ করে দে রে টুনি, আমি আজ বুঝতে পেরেছি অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। তাই আমি তোর টাকা তোকে ফেরত দিতে এসেছি। এই নে তোর টাকা। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কিরে টুকি, তোদের রসুন ক্ষেতের কি অবস্থা? রসুন বেচে এবার স্কুলের বেতনটা দিতে পারবে তো? এভাবে ওকে নিয়ে মজা করিস না তো। বেচারির ব্যাপার না হয় গরিব, তাই বলে কি বড় লোকের স্কুলের বড় শখ হতে পারে না? ভালোই বলেছিস। পারুল আর ইকরির কথায় টুকি ভীষণ মন খারাপ করে আর কিছু না বলেই সেখান থেকে টুকি বাড়িতে ফিরে যায়। টুকির বাবা টোনা রসুন চাষ করে নিজের সংসার চালায়। নিজে কৃষক হলেও সে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চায়, কিন্তু রসুন চাষের সামান্য টাকায় মেয়ের লেখাপড়াতে বেশি খরচ করতে পারে না সে। এ নিয়ে টুকিকে প্রায় সবার কাছেই কথা শুনতে হয়। কিরে টুকি, কি হয়েছে রে মা? কাঁদতে কাঁদতে স্কুল থেকে ফিরলেছে, পারুলেরা নিশ্চয়ই আবার তোকে কিছু বলেছে তাই না? যা বলেছে তা তো ঠিকই বলেছে মা। বাবার যখন লেখাপড়া করাতে এত কষ্ট হয়, তাহলে আমি আর স্কুলে যাব না। এখন থেকে বাড়িতে থেকে তোমার কাছে সাহায্য করব। না রে মা, আর তোকে কষ্ট পেতে হবে না। শুনলাম বাজারে নাকি এখন রসুনের অনেক দাম। এবার সব রসুন যদি ভালোই ভালো বেচতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সত্যি বলছো বাবা? তুমি আমার স্কুলের বেতন দিতে পারবে? হ্যাঁ রে মা, সব পারবো। আর এই যে স্কুল ব্যাগটাও নতুন কিনে দিব। ছেঁড়া কাঁথায় শুয়ে অমন স্বপ্ন দেখতে নেই টোনা। টুনি, তুমি সারাক্ষণ শুধু অকারণে চিন্তা করো। বললাম তো, এবার আর আমাদের কোনো সমস্যা থাকবে না। কি মজা, আমার নতুন ব্যাগ হবে। টুনি, এবার যাও তো, আমার জন্য খাবার নিয়ে এসো। এরপর আবার কালু দাদার কাছে যাব। আজকে কিছু টাকা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর টোনা খাওয়া দাওয়া শেষ করে কালুর দোকানের উদ্দেশ্যে রওনা হয়। কি রে টোনা, শুনলাম তোর জমিতে নাকি বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ গো কালু দাদা, আসলে তোরা ভাবিস যে আমি তোদের ঠকাই, কিন্তু আমি তোদের ভালোই চাই, বুঝেছিস? ছি ছি কালু দাদা, এসব কি বলছো তুমি? বাদ দে ওসব, এবার কাজের কথা বলি। তোর সব রসুন কিন্তু আমি নেব, 50 টাকা করে দেব। কালু দাদা, এত কম দাম? কত আশা করলাম মেয়েটাকে একটা স্কুল ব্যাগ কিনে দিব। কিছু মনে করিস না টোনা, গরিবদের অত শখ কিন্তু ভালো না। এবার তুই আয়, বাকি কথা কাল বলিস। কালুর কথায় টোনা কিছুটা কষ্ট পেয়ে নিচের জমিতে চলে গেল।
কত কষ্ট করে এই রসুন আমি ফলিয়েছি, আর কালু দাদা বলে কেজিতে মাত্র 50 টাকা দিবে। হায় বিধাতা, আমি যে মেয়েটাকে কত স্বপ্ন দেখালাম, তাহলে কি সব স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে? টোনা জমিতে বসে কাঁদতে লাগলো। তখনই এক বৃদ্ধা এসে বলল, কিছু খেতে দাও বাবা, কাল থেকে কিচ্ছুটি খাইনি, কিছু খেতে দাও। বুড়িমা, কিছু মনে করো না, আমি তোমার চেয়েও গরিব, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো খাবার নেই। মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না। এই কথা বলে বৃদ্ধা এক পরীতে রূপান্তরিত হয়। আরে আরে, তুমি বৃদ্ধা থেকে পরি হলে কি করে? আসলে আমি একজন পরী। পরিরাজ্যের পরিমাতা আমাকে বলেছে, পক্ষীকুলের কোনো অসহায় পাখিকে যদি আমি সাহায্য করি, তাহলে আমি পরিরাজ্যের রানী হতে পারবো। পক্ষীকুলে এসে আমি অনেক পাখির সততার পরীক্ষা নিয়েছি জানো, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করেনি। আর তোমার কিছু না থাকার পরেও তোমার সততায় আমি মুগ্ধ, আর তাই আমি তোমাকে উপহার দিতে চাই। আমার কিছু লাগবে না পরি, শুধু চাষের রসুনগুলো বিক্রি করতে পারলে আমি বাঁচি। ঠিক আছে, তুমি তোমার উপহার সময় মতো পেয়ে যাবে। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টোনা তার বাড়িতে চলে আসে। তোমায় অমন দেখাচ্ছে কেন? কিছু কি বললো কালু দাদা? টনি, আমাদের কপালে আর কখনো ভালো কিছু হবে না। যখনই স্বপ্ন দেখি তখনই আবার সব ভেঙে যায়। বুঝেছি, কালু দাদা নিশ্চয় আবারও কম দাম দিতে চেয়েছে। জানতাম এমনটাই হবে। বাদ দাও এসব টনি, ঘরে কিছু রসুনের চারা আছে, ওগুলো নিয়ে এসে উঠানে ছিটিয়ে দেই। এরপর টোনা সারা উঠোনে রসুনের চারা ছিটিয়ে দিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। আর অন্যদিকে সেই পরী টোনার বাড়ির উঠোনের সব রসুনের চারাগুলো সোনার করে দেয়। পরদিন সকালে টুকি ঘুম থেকে উঠে উঠোনে এসে চমকে গেল। আমি কি দেখছি? আমাদের উঠোনে এত রসুন, তা আবার সোনার রসুন ধরে আছে। এক্ষুনি কি বাবা মাকে বলি? এরপর টুকি গিয়ে তার বাবা মাকে বলে, আর সাথে সাথে তারা সবাই সেখানে চলে আসে। হায় বিধাতা, তুমি অবশেষে আমার মনের কথা শুনলে, আমার উপর দয়া করলে। দেখো টুনি, দেখো উঠান ভরে কত সোনার রসুন। এবার আর কেউ আমাদের স্বপ্ন ভাঙতে পারবে না। হা 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 হা। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। কি মজা, আমাদের উঠোনে কত সোনার রসুন। এবার পারুলরা আমায় নিয়ে আর ঠাট্টা করতে পারবে না। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না টোনা। সোনার রসুনের কারণে অল্প দিনে টোনা ও তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হলো। কিন্তু এই উন্নতি কালুর চোখে ভালো ঠেকলো না। একদিন কালু টোনাকে দেখে বলল, কি রে টোনা, আলাদিনের চেরাগ পেয়েছিস নাকি? রসুনও বেচলি না আমার কাছে, আবার দেখছি তরতর করে উপরে উঠছিস। ঘটনাটা কি বলতো? কালু দাদা, বিধাতা চাইলে কেউ কারো উন্নতি ঠেকিয়ে রাখতে পারে না। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে কালু হিংসায় জ্বলে পুড়ে মনে মনে বলে, কি দেমাগ বাবা, দুদিন আগেও যে টোনা দুবেলা আমার কাছে খাবার চাইতো, সেই টোনা আমাকে কথা শুনিয়ে কিনা চলে যাচ্ছে। না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আমিও দেখতে চাই ও কোন আলাদিনের চেরা খেতে পেয়েছে। আজ রাতেই যাব ওর বাড়িতে, আর দেখবো আসল ঘটনাটা কি। সেদিন রাতে টোনা টুনি ও টুকি ঘুমিয়ে পড়তেই কালু তাদের বাড়িতে আসলো। আর উঠোনে ঢুকতেই তার চোখ পড়লো সোনার রসুন গাছের উপর। এ কি, এ আমি কি দেখছি? এ তো দেখছি সোনার রসুন। তার মানে এগুলোই টোনার আলাদিনের চেরাগ। এই রসুনের টাকা তো আমি ওকে একা খেতে দেব না। এখান থেকে কিছু রসুন ছিঁড়ে নিয়ে যাই। যখন কালু গাছ থেকে রসুন ছিঁড়তে গেল, সাথে সাথে রসুনটা সাপের আকার ধারণ করলো। ও ওরে বাবা রে, সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! কালুর চিৎকারে টোনা টুনি ও টুকির ঘুম ভেঙে যায়। তারা বাইরে বেরিয়ে আসে। এ কি কালু দাদা, এত রাতে তুমি এখানে? বাঁচা রে টোনা, বাঁচা! এ সাপের হাত থেকে আমাকে বাঁচা। সাপ? কোথায় সাপ? ওই তো। আরে সাপটা কোথায় গেল? তার মানে এখানে কোনো সাপই ছিল না। না কালু দাদা, এখানে কোনো সাপই ছিল না। আসলে তুমি যা দেখেছো তা তোমার লোভের প্রতিচ্ছবি। টোনার কথায় কালু নিজের ভুল বুঝতে পারে, আর কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ হ্যাঁ টোনা, তুই ঠিকই বলেছিস।
এ আমার লোভেরই প্রতিচ্ছবি। আমাকে তুই ক্ষমা করে দে। তোর আর্থিক উন্নতি দেখে আমি হিংসায় জ্বলে পুড়ে এখানে এসেছি। এরপর সোনার রসুন দেখে নিজের লোভ সামলাতে পারিনি রে, তাই তো বিধাতা আমাকে শাস্তি দিলেন। কালু দাদা, এভাবে বলো না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। টোনার কথা শুনে কালু নিজের বাড়িতে ফিরে যায় আর টোনা সেই সোনার রসুন দিয়ে বনের সবাইকে সাহায্য করে আর এইভাবে বনের সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুন্দর এই বনটির নাম হলো হিজলতলি বন। বনটির উত্তরের দিকে রয়েছে বড় বড় বিশাল পাহাড়। পাহাড়গুলো যেন মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন পাখিদের চোখে ধরা দেয়, কিন্তু পাখিরা কখনো সেই পাহাড়ে যায়নি। পাহাড়ের সামনেই রয়েছে বিশাল বড় ঝোপঝাড়ে ঘেরা বন, সেখানে পাখির বসবাস নেই। পাহাড় সৌন্দর্যে ঘেরা থাকলেও সেখানে টুকি আর রকির কষ্টে পাহাড়েরও মন খারাপ থাকতো। পাহাড়ের পাশেই ছিল দুটো ঘর, একটি সোনার ঘর, অপরটি ছিল মাটির ঘর। দিদি, দিদি, আমার খুব খিদে পেয়েছে দিদি। ডাইনি মাসি তো আমাদের কিচ্ছু খেতে দিল না। সারাদিন না খেয়ে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কাঁদিস না ভাই, কাঁদিস না। ডাইনি মাসি আড়ালে গেলে আমি তোকে চুপ করে খেতে দিব। এখন তুই আমাদের মাটির ঘরে গিয়ে বিশ্রাম নে। যা, আমি সব কাজ শেষ করছি। রকি তার বোনের কথায় তাদের মাটির ঘরে বিশ্রাম নিতে চলে যায়। অন্যদিকে ছোট্ট টুকি সোনার ঘরে ডাইনির কাজ করতে থাকে। ভাই, ভাই, এই নে, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। এখন চুপচাপ খেয়ে নে তো। টুকির হাতে খাবার দেখে রকি ভীষণ খুশি হয় আর গপ গপ করে সব খাবার শেষ করে ফেলে। টুকি কান্না ভেজা চোখে রকির দিকে তাকিয়ে থাকে। ভাই, আমাদের বাবা মা থাকলে আমাদের অনেক আদর যত্ন করতো, তাই না বল? জানি না আমাদের বাবা মা কে, কোথায় আমাদের বাড়ি, কিভাবে আমরা ডাইনির কাছে এলাম। আমার মনে হয় কি দিদি, ডাইনি মাসি আমাদের কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছে আর আমাদের থেকে এভাবে কাজ করিয়ে নিচ্ছে। আমার নামে কি এত বদনাম করছিস শুনি? কাজবাজ কে করবে? তোদের কোনো বাবা মা নেই, বুঝেছিস? তোদের আমি তা দিয়ে ফুটিয়েছি, তাই তোদের সারা জীবন এখানেই থাকতে হবে। সামনে তাকিয়ে দেখ, কোনো পাখির বসবাস নেই। যা, কাজ কর। রকি আর টুকি ডাইনির কথায় ভীষণ কষ্ট পায় আর ভয়ে কাঁপতে কাঁপতে কাজ করতে ডাইনির সোনার ঘরে যায়। টুকি আর রকি সারাদিন ডাইনির বাড়িতে কাজ করত, ডাইনির সেবা যত্ন করত। তারা কখনো অন্য বনের পাখিদের সাথে গিয়ে মিশত না। এভাবে কষ্টের মাঝে বন্দি ভাবে দুই ছানার দিন কাটতে থাকে। আর কত এসব খেলনা নিয়ে কান্নাকাটি করবে টুনি? এবার তো একটু শান্ত হও, অনেকদিন তো হয়ে গেল। কি করে শান্ত হব আমি টোনা? ওই যে ডাইনি আমাদের ডিম চুরি করে নিয়ে গেল। জানি না আমাদের ছাড়া পৃথিবীতে এসেছে কিনা, পৃথিবীতে এলেও কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। আমি তো মা, তান্ত্রিক বাবা তো ডাইনির খোঁজ দিতেই পারছে না। টোনা টুনিকে সান্ত্বনা দিলেও টুনি ভীষণ কান্নাকাটি করত। ভাই, ভাই, চল আমাদের এক্ষুনি পালাতে হবে। আজ এই ডাইনির হাত থেকে মুক্ত হব আমরা। কিন্তু দিদি, ডাইনি যদি আমাদের ধরে ফেলে? ডাইনিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ডাইনিকে ঘুম ফল খাইয়ে দিয়েছি। ডাইনির ঘুম ভাঙতে অনেক সময় লাগবে। চল চল, এখন আমরা পালাই। দুই ভাই বোন ডানা মিলে উড়তে থাকে আর উড়তে উড়তে ওরা গভীর বনে চলে আসে। তারা আশেপাশে কাউকেই দেখতে পায় না, কারণ এই গভীর বনে কোনো পাখির বসবাস ছিল না। উফ বাবা, অবশেষে ডাইনির হাত থেকে আমরা মুক্ত। ভাই, আমরা তো জানি না আমাদের বাবা মাকে, তাই এখন থেকে এই জঙ্গলেরই ফল খেয়ে আমরা বাকি জীবনটা কাটাবো। আচ্ছা ঠিক আছে দিদি, কিন্তু দিদি আমার না খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দে না রে দিদি। তুই পানি খাবি ভাই?
চল, সামনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা সেখান থেকে পানি খেয়ে আসি, চল। এরপর দুই ছানা পানি খেতে ঝর্ণার কাছে যায়। আর রকি যেই না পানি পান করে অমনি রকি একটা খরগোশ হয়ে যায়। দিদি দিদি, আমি খরগোশ হয়ে গেলাম কি করে? কি ভাই, তুই অবস্থা হলো কি করে? তাহলে কি তুই অভিশপ্ত ঝর্ণার জল খেয়ে ফেললি? এবার কি হবে? আমি তোর কাছে থাকতে তো তোর বিপদ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পেলাম না। গাতিস না দিদি, তুই তো ইচ্ছে করে করিস নি, চল এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এরপর দুই ভাই বোন সেখান থেকে চলে যায় আর বনের আর একটু গভীরে গিয়ে একটা ছোট্ট গুহা দেখতে পায়। এরপর তারা সেখানেই আশ্রয় নেয়। আরে আমি এত ঘুমিয়েছিলাম, কিন্তু দুই বচ্চার ছানাকে দেখতে পাচ্ছি না কেন? ওরা কি পালিয়ে গেল নাকি? ডাইনি আশেপাশে দুই ছানাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর ডাইনি তার আয়নায় দুই ছানাকে দেখতে থাকে কিন্তু সেখানেও খুঁজে পায় না। তখন ডাইনি ভীষণ রেগে যায়। না না না, ওই বচ্চার টোনাটুনিকে আমি শাস্তি দিতে দুই ছানাকে ডিম অবস্থায় চুরি করেছিলাম, কিন্তু আজকে না ওরা পালিয়ে গেল। ডাইনি ভীষণ রেগে যায় আর রাগে ফুঁসতে থাকে। ডাইনির সাথে টোনাটুনির পূর্ব শত্রুতা ছিল, তাই ডাইনি ডিম অবস্থায় দুই ছানাকে চুরি করে এনেছিল আর তা দিয়ে ছানা ফুটিয়ে দুই ছানাকে দাস দাসী বানিয়েছিল। টনি টনি, দূরে দাঁড়িয়ে ছানাদের কি দেখছিস শুনি? তোর নিজের ডিম দুটোর কথা মনে পড়ছে তাই না? সত্যি, আজ যদি তোর ডিম দুটো তোর কাছে থাকতো তাহলে ওরা মনে হয় ফুটে এত বড়ই হতো, তাই না? তুই ঠিক বলেছিস টিয়ে, তবে আমার মন বলছে আমার ছানারা ঠিক কোথাও না কোথাও আছে, ওরা আমার কাছে ঠিক আসবে। ওই ডাইনিকে ধরতে পারিনি তো কি হয়েছে, আমার ছানারা ঠিক আমার টানে চলে আসবে আমার কাছে। তাই যেন হয় টনি, তোর অপেক্ষার অবসান হোক। টিয়ে টুনির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। এভাবে ফল খেয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। মায়ের হাতে রান্না খুব সুস্বাদু হয় তাই না রে ভাই? আমারও তাই মনে হয় দিদি। আচ্ছা দিদি, আমাদের পাহাড়ের ওপারে তো একটা বন দেখা যাচ্ছে দূর থেকে, মনে হয় ওখানে পাখি থাকে। চল না দিদি, আমাদের মাকে খুঁজতে চাই, আমার মন বলছে আমাদের মা ওখানেই আছে। ঠিক আছে ভাই, তাহলে আমরা যাবো ওই বনে। দুই ভাই বোন ঠিক করে যে তারা সেই বনে রওনা দিবে আর তারা তাদের কথা মতো রওনা দেয়। এদিকে ডাইনি দুই ছানাকে পাগলের মতো বনে খুঁজতে থাকে। আরে আরে, ওই দুই ছানা না, কিন্তু একটা অমন খরগোশ হলো কি করে? এই থাম বলছি, থাম, দাঁড়া, আজ তোরা কোথাও পালাতে পারবি না। আহ, 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 আহ। দিদি, সর্বনাশ, ডাইনি দেখছি এদিকে এগিয়ে আসছে, এবার ধরলে আমাদেরকে আবার বন্দি করে ফেলবে। পালা দিদি পালা। ভাই, তুই তো উঠতে পারিস না, দাদা সামনে একটা ছুরি দেখতে পাচ্ছি, তোকে তুলে নিচ্ছি। এরপর টুকি খরগোশ রূপী রকিকে একটি ঝুড়িতে তুলে নেয় আর প্রাণপণে উড়তে থাকে। এদিকে ডাইনিও টুকির পেছনে উড়তে থাকে। টুকি উড়তে উড়তে পাখি রাজ্যে চলে আসে আর ভাগ্যক্রমে টুনির বাড়িতে আশ্রয় নেয়। মাসি মাসি, আমাদের দুই ভাই বোনকে একটু আশ্রয় দাও না, আমাদের যে একটা ডাইনি তাড়া করেছে, আমাদের ধরতে পারলে আবার আমাদের দাস দাসী বানিয়ে রাখবে। এসো মা এসো, তোমাদের কোনো ভয় নেই। টুনি দুই ছানাকে আশ্রয় দেয়। এমন সময় ডাইনিও টুনির বাড়িতে চলে আসে। এ কি ডাইনি তুই? তোকে কত জায়গায় খুঁজেছি, তান্ত্রিক বাবা তোকে খুঁজে পায়নি, আজ তুই নিজে আমাদের ধরা দিলি। শয়তান ডাইনি, তুই আমার ডিম চুরি করেছিলি, বল আমার ডিম কোথায়? নিশ্চয়ই আমাদের ছানা আছে, বল কি করেছিস বল। আহ, 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 আহ। বোকা পাখি, এই দুটো ছানাই তো তোদের ডিম থেকে হয়েছে, দিয়ে দে বলছি, ছানা দুটো আমাকে দিয়ে দে। তোরা আমাকে অতীতে শাস্তি দিয়েছিলি, তার প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ। আহ, 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 আহ। কি, ওরা আমার ছানা? কিন্তু একটা ছানা এমন খরগোশ কেন? শয়তান ডাইনি, তুই এতদিন আমার ছানাদের থেকে দূরে রেখেছিলি, আজ যখন আমি ছানাদের পেয়েছি তখন তুই আবার নিয়ে যেতে চাইছিস? ছাড়বো না, তোকে ছাড়বো না। তুই আমার কি ক্ষতি করবে শুনি? আহ, 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 আহ। কিছুই করতে পারবি না। এই ছানারা, আয় বলছি, আমার কাছে আয়, তোদের আবার নিয়ে যাব আমার সোনার খড়ার মাটির ঘরে। আহ, 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 আহ।
বোকা ডাইনি, তোকে খুঁজে না পেলেও তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সব রেডি আমার কাছে। এরপর টোনা ঘর থেকে মন্ত্রপুত জল এনে ডাইনির গায়ে ছিটিয়ে দেয় আর ডাইনি ভস্ম হয়ে যায়। আজ কতদিন থেকে তান্ত্রিকের থেকে জল এনে রেখেছি ডাইনিকে ধ্বংস করব বলে, আজ তা কাজে লাগলো। কিন্তু মারি, তোর ভাই খরগোশ হলো কি করে? তোমরা আমার যে মা বাবা বলছি মা, বলছি সবটা। এরপর টুকি শুরু থেকে সব কথা খুলে বলে। তোরা এত কষ্ট করেছিস রে মা, তবে চল, আমাদের একটা তান্ত্রিক বাবা আছে পরিচিত, সে নিশ্চয়ই রকিকে ঠিক করে দিতে পারবে। টোনাটুনি ভীষণ খুশি হয় আর তারা রকিকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। আর তান্ত্রিক মন্ত্রপুত জল রকির গায়ে ছেটাতেই রকি খরগোশ থেকে পাখি হয়ে যায়। এরপর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মধুপুর বনে পক্ষীকুলে বর্তমানে কাদামাটির খুবই অভাব। কাদামাটির অভাবে বনের পাখিদের কাছে সেরকম চুলা ছিল না। হাতে গোনা দুই একজনের কাছে চুলা ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে টুনি, আর বাকিদের চুলা না থাকার কারণে কাঠ খড়ি পুড়িয়ে রান্না করতে হতো। এই নাও তোমার খাবার, খেয়ে নাও। হ্যাঁ গো, দাও, অনেক খিদে পেয়েছে। ছি, থু, এগুলো কি খাবার রান্না করেছো? কি বাজে গন্ধ, একটুও ভালো লাগছে না। কাঠ খড়ি পুড়িয়ে রান্না করা খাবার, আর কত ভালো চাও। জানো না বনে কারো চুলা নেই? টুনির বাসায় কি আর প্রতিদিন রান্না করা যাবে? আর কালুর বাসায় তো জীবনেও রান্না করতে দিবে না। ওরা যে ধনী পাখি, তার উপরে আবার অহংকারে মাটিতে পাই ফেলে না। কবে যে বনে কাদামাটির অভাব দূর হবে? কাঠখড়ি পুড়িয়ে রান্না করা খাবার যে গলা দিয়ে নামছেই না। এভাবেই বনে কাদামাটির অভাবে চুলা না থাকার কারণে বনের সবাই খাবারের কষ্টে ভুগছে। টোনা, বনে চুলা না থাকার কারণে বনের সবাই খাবারের কষ্টে আছে। তাদের কষ্ট দূর করার জন্য আমাদের চুলায় খাবার রান্না করে যদি বিক্রি করি তাহলে তো একটু বেশ ভালো হয়। সবাই খেতেও পারবে আর আমাদের ইনকাম করার একটা পথও হয়ে যাবে। বাহ টুনি, তোমার বুদ্ধিটা তো মন্দ নয়। তবে কাল সব বাজার করে এনে বাসায় রান্না করে বাসাতেই খাবার বিক্রি করব। টুনি, তুমি কি বলো? হ্যাঁ টোনা, এটাই ভালো হবে। টুনি আর টোনা নিজেদের মাঝে কথা বলতে থাকে, আর এভাবেই আজকের দিন কেটে যায়। পরের দিন টোনা খাবার রান্না করার প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসে। টোনা টুনির কাজে সাহায্য করতে থাকে, আর টুনি নানা ধরনের খাবার রান্না করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির রান্না শেষ হয়ে যায়। টুনির রান্না করার কথা শুনে বনের অনেকেই টুনির বাসায় আসতে থাকে। টুনি, তুই নাকি তোর চুলায় খাবার রান্না করে বিক্রি করছিস? অনেকদিন থেকে ভালো খাবার খেতে পাচ্ছি না রে, আমাকে ভাত আর মাংস দে তো। কবুতর দাদা, তুমি এখানে বসো, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। এরপর টোনা খাবার এনে কবুতরকে খেতে দেয়, আর কবুতর অনেক মজা করে সব খাবার খেয়ে নেয়। এত সুস্বাদু খাবার, মন যে আমার ভরে গেল। এতদিন পর পেট ভরে খাবার খেতে পারলাম আমি। টোনা, আমাকে কিছু খাবার বেঁধে দে তো, বাসায় নিয়ে যাব। সুখী এত সুন্দর খাবার দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, এক্ষুনি দিচ্ছি। টোনা, তোদের বাসায় কি কি খাবার পাওয়া যায়? এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, তোমার কি কি লাগবে? আমাকে কিছু রুটি আর আলুর চপ বেঁধে দে, আমি বাসায় নিয়ে গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। এরপর টোনা সবার জন্য খাবার বেঁধে যার যার খাবার তাদেরকে দিয়ে দেয়। সবাই খাবার নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বনের সবাই টুনিদের বাসায় আসতে থাকে। টুনি, এখন তো বনে সবাই খাবার নিতে আসে, অনেকে এখানে খেয়েও যায়। আমাদের যা লাভ হচ্ছে তা দিয়ে বাসার সাথে একটা হোটেল দিলে কেমন হয় বলো তো? হ্যাঁ টোনা, এই সিদ্ধান্তটা অনেক ভালো। তুমি হোটেল দেওয়ার ব্যবস্থা করো। যেই বলা সেই কাজ। টোনা তার বাসার সামনে একটা হোটেল খুলে বসে, আর অনেক ভালো বেচা কেনা করতে থাকে। তা দেখে কালু অনেক হিংসা করতে থাকে। আমি হচ্ছে এ বনের সবার থেকে বড় লোক, টুনিরা দেখে অনেক উন্নতি করছে, কিন্তু তা হতে দেয়া যাবে না। আমার থেকে আর কেউ বড় লোক হতে পারবে না, আমাকে কিছু একটা করতেই হবে।
এই বলে কালু চুপি চুপি টুনির বাসায় যায় আর গিয়ে দেখে টুনিরা তাদের বাসায় নেই। আর এই সুযোগে কালু টুনির চুলা ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনি, তোরা আর উন্নতি করতে পারবি না। আমার থেকে ধনী আমি কাউকেই হতে দিব না, কাউকেই না। কালু এসব বলতে থাকে আর আনন্দে তার বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে টুনিরাও তার বাসায় চলে আসে আর এসেই দেখতে পায় তাদের চুলা ভেঙে পড়ে আছে। হায় হায় রে, আমার চুলা কিভাবে ভেঙে গেল? কে আমার এত বড় সর্বনাশ করলো? এই একটা মাত্র সম্বল ছিল আমাদের, সেটাও চলে গেল। এখন না পারবো কাউকে ভালো মন্দ খাওয়াতে, আর না পারবো আমরা খেতে। এভাবেই টুনি আর টোনা মনের দুঃখে কান্না করতে থাকে। আর ঠিক তখনই এক ডাইনি টুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল। একে এই পাখিগুলো এভাবে কান্না করছে কেন? কোনো বিপদ হলো না তো? না না, একটু গিয়ে দেখি তো। একই পাখি, তোরা এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোদের? এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে। এসব শুনে ডাইনির খুব মন খারাপ হয়। আহারে, তোদের দেখে আমার অনেক মায়া লাগছে। তোরাও বিপদে পড়েছিস, আমিও একই বিপদে পড়েছি। তোরা যদি আমাকে সাহায্য করিস তবে আমিও তোদের সাহায্য করব। কি সাহায্য করতে হবে ডাইনি, আমাদের বলো। আমার এক সাথীকে তান্ত্রিক ধরে নিয়ে গেছে। আমি ওই তান্ত্রিকের কাছে যেতে পারবো না, নয়তো আমাকেও ধরে ফেলবে। তোরা যদি আমার সেই সাথীকে মুক্ত করতে পারিস আমি তোদেরকে সাহায্য করব, কথা দিলাম। না না টুনি, এই ডাইনিকে সাহায্য করা যাবে না। ডাইনিকে সাহায্য করার পর যদি আমাদের খেয়ে ফেলে? না, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমাকে বিশ্বাস করতে পারিস, আমরা আর 10টা ডাইনির মতো নই। আচ্ছা ঠিক আছে ডাইনি, তোমাদের সাহায্য করব আমরা। এরপর টুনি আর টোনা দুজন মিলে সেই তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তান্ত্রিকের বাসায় চলে আসে। টোনা, এখানেই দাঁড়াও। তান্ত্রিক বাবা কোথায় জানি যাচ্ছে। তান্ত্রিক বাবা চলে যাওয়ার পরে আমাদের ওনার ঘরে যেতে হবে। টুনি, তান্ত্রিক বাবা তো চলে গেল, চলো এই সুযোগে ওনার ঘরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইসব বলে টুনি আর টোনা দুজন মিলে তান্ত্রিকের ঘরে ঢোকে আর ডাইনিকে বন্দি করা বোতল নিয়ে বাহিরে চলে আসে। টুনি ডাইনিকে বন্দি করা বোতল ভেঙে ডাইনিকে মুক্ত করে। ধন্যবাদ, তোদের অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম তোরা পারবি, তোরা আমাদের অনেক সাহায্য করলি। আমি কথা দিয়েছিলাম আমি তোদের সাহায্য করব। এই নে টুনি, 3 চুলা। এই 3 চুলাগুলো সাধারণ চুলা নয়, এগুলো জাদুর চুলা। 3 চুলার 3টে গুণ রয়েছে। 1 নাম্বার চুলা নিজে নিজেই রান্না করবে, 2 নাম্বার চুলা খাবার কোনোদিন শেষ হবে না, 3 নাম্বার চুলা সাধারণ পাখিদের জন্য খাবার রান্না হবে। বিদায় টুনি। এরপর টুনি আর টোনা 3 চুলা নিয়ে খুশি মনে তাদের বাসায় চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনিদের হোটেলে অনেকেই খাবার খেতে আসে। কি রে টোনা, টনির রান্না বান্না কত দূর? খুব খিদে পেয়েছে, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয় তো। তোতা দাদা বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। 1 নাম্বার চুলা, আমাকে ঝটপট বিরিয়ানি দাও তো। বাহ টুনি, এগুলো চুলা তো কামাল করে দিচ্ছে। টুনি, রান্না তো হয়ে গেল, প্লেটে দাও। এরপর টুনি প্লেটে খাবার দেয়। টোনা সেগুলো নিয়ে তোতাকে খেতে দেয় আর তোতা অনেক মজা করে খাবার খায়। আজকের খাবারগুলো একটু বেশি মজাদার মনে হচ্ছে। মনে হচ্ছে দোকানের সব খাবার খেয়ে নেই। টোনা, আমাকে কিছু খাবার প্যাকেট করে দে, বাসায় নিয়ে যাব। টুনি, খাবার প্যাকেট করে দাও, তোতা দাদা বাসায় নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টোনা, দিচ্ছি। এরপর টুনি 2 নাম্বার চুলা থেকে যত খাবার উঠায় ততই খাবার বাড়তে থাকে। এই নাও টোনা, খাবার প্যাকেট করে দিয়েছি। টোনা খাবারগুলো নিয়ে তোতাকে দেয়। তোতা খাবার নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। টুনি আর টোনা যখনই তাদের হোটেল বন্ধ করবে ঠিক তখনই এক ক্ষুধার্ত তাদের হোটেলে আসে। বাবা, আমি খুব ক্ষুধার্ত বাবা। আমি আজকে সারাদিন কিচ্ছু খাইনি, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য কর না বাবা। এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার এনে দিচ্ছি। ডাইনি বলেছে 3 নাম্বার চুলা সাধারণ পাখিদের জন্য, তার মানে যারা অসহায় দুঃখী তাদের জন্যই। আমি বরং 3 নাম্বার চুলা থেকে ওনাকে খাবার দেই। এই বলে টুনি 3 নাম্বার চুলা থেকে খাবার এনে ক্ষুধার্তকে খাবার দেয় আর ক্ষুধার্ত পেট ভরে খাবার খায়।
তোদের অনেক ধন্যবাদ রে, তোরা আমার খিদে মিটিয়েছিস। দোয়া করি তোরা অনেক সুখে থাক। এরপর ক্ষুধার্ত এসব বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই টোনা ও টুনি 3 চুলার খাবার বিক্রি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি আর টোনাও অনেক বড়লোক হয়ে ওঠে। টুনিদের ছোট্ট হোটেল থেকে এখন বড় একটা রেস্টুরেন্ট তৈরি করে। টুনিদের রেস্টুরেন্টের খাবার শহর অব্দি চলে যায়। বড় বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার আসতে শুরু করে। টুনিদের এসব দেখে কালু আর কাকুলি হিংসায় ফুলতে থাকে। টুনিদের চুলা ভেঙে দেওয়ার পরও টুনি কিভাবে রান্না করছে? এ হতে পারে না। টুনিরা আমার থেকেও অনেক বড়লোক হয়ে গেছে, আর আমি মুখ বুজে আছি। এর তো কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। আমার চোখের সামনে এত কিছু হয়ে যাবে আর আমি তা দেখে যাব? তা তো কখনো হবে না। কালু এসব বলে রেগে মেগে চুপি চুপি টুনিদের রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টে টুনিদের দেখতে না পেরে এর ভেতরে প্রবেশ করে সে। কালু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেই দেখতে পায় সেই জাদুর 3 চুলো। এই তো চুলা। এই চুলার কারণে টুনিরা বড়লোক হচ্ছে, কিন্তু বনে তো কাদামাটি নেই। তবে এই চুলা টুনি কোথায় পেল? ধুর, এসব ভাবার এখন সময় নেই। এক্ষুনি আমাকে এই চুলাগুলো ভাঙতে হবে। যেই বলা সেই কাজ। কালু যেই না চুলা ভাঙতে ধরে অমনি চুলাগুলো ভাসতে শুরু করে। কালু এসব দেখে অনেক ঘাবড়ে যায় আর পালাতে ধরে, কিন্তু কালু পালানোর আগে চুলাগুলো ভেসে কালুর পথ আটকায়। এ কি? এই চুলাগুলো আমার পথ আটকালো কেন? কিভাবে চুলাগুলো ভাসছে? নিশ্চয় এই চুলাগুলো জাদুর চুলা। কে আছো? আমাকে বাঁচাও। এই চুলাগুলো আমাকে মেরেই ফেলবে। টুনি, টোনা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কালুর এমন চিৎকার শুনে টুনি আর টোনা সেখানে দৌড়ে আসে আর এসে দেখতে পায় চুলাগুলো কালুর দিকে এগিয়ে যাচ্ছে। দাঁড়াও চুলা, তোমরা কালু দাদার কোনো ক্ষতি করো না। তোমরা যেখানে ছিলে সেখানে চলে যাও। টুনি, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অন্যায় করেছি। আমি তোদের আগের চুলা ভেঙেছি, এবারও ভাঙতে এসেছিলাম। আমার অনেক ভুল হয়েছে। আমি আমার কাজের জন্য লজ্জিত। তোরা আজ না থাকলে এই চুলাগুলো যে আমার কি করতো। কালু দাদা, জানি তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। ভুল করলেই তো ভুল শুধরানো যায়। তুমি ভুল করেছো, আর এই ভুল শুধরানোর দায়িত্ব তোমার। হ্যাঁ রে টোনা, আমি আর কখনো এমন কাজ করব না। পারলে অন্যের সাহায্য করব। তোরা আমার চোখ খুলে দিয়েছিস, তোদের অনেক ধন্যবাদ। এরপর কালু তার ভুল বুঝতে পারে আর তার ভুল শুধরানোর চেষ্টা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করে কেউ কখনোই সুখী হতে পারে না, কারণ সেই ক্ষতি একদিন ফিরে আসে নিজের কাছেই।